বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান। আমরা যে অধ্যায়টা আলোচনা করব হলো তো অধ্যায় নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ে আজকে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব বিন্যস্ত উপাত্তের অশ্রেণীকৃত থেকে কিভাবে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করা যায়। জাস্ট আমি আগে আমরা সূত্রগুলো দেব, তারপরে এই অনুযায়ী আমরা একটা অঙ্ক সমাধান করব, ঠিক আছে? তো সূত্রগুলো দেওয়ার পরে গিয়ে আমরা একটা অঙ্ক নিয়ে বা ম্যাথ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা সূত্রটা সম্পর্কে একটু জেনে আসবো। আহ বিন্যস্ত পত্রের ক্ষেত্রে একটু বড় বড় করে লিখি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবেন অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত যেমন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন আহ নম্বর বা ব্র্যাকেটে এক্স, আর এখানে হলো তোমার হচ্ছে ছাত্র সংখ্যা বা এফ। নিট করেন প্লিজ। ছাত্র সংখ্যা বা এফ মানে ফ্রিকোয়েন্সি জাস্ট কেমন থাকবে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। এমন থাকবে 30-এ 10, 40-এ ধরো 12, 50-এ ধরো 9। সাপোজ জাস্ট আমি একটা বানিয়ে দিলাম যে এই শ্রেণীগুলো দেখেন সিঙ্গেল ডিজিটের। এটা বিন্যস্ত, বাট শ্রেণীগুলো হলো সিঙ্গেল ডিজিটের। সিঙ্গেল ডিজিট বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে এত থেকে এত এমন থাকবে না। জাস্ট 30, 40, 50 এইভাবে থাকবে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ব্যবধান থাকবে। তবে মানে এমন যে থাকে না যে 10 থেকে 20, 20 থেকে 30, এই যে শ্রেণী ব্যবধানটা এভাবে থাকবে না, ঠিক আছে? তাহলে এমন অঙ্কের ক্ষেত্রে 1 নম্বর রুলস হলো গড় নির্ণয়। গড় নির্ণয়ের সূত্র কি করতে হবে? তো গড় নির্ণয়ের সূত্র আমরা জেনে আসবো। গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেই ক্ষেত্রে আমার একটা ঘরের কলাম কি কি কলাম কাটা লাগবে আমরা জেনে আসবো। আচ্ছা, এটা হলো এক্স মানে প্রাপ্ত নম্বর, এফ মানে গণসংখ্যা, আর এফ এক্স তিনটা কলাম কাটবো আমরা। এমন ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা তিনটা কলাম কেটে আমরা বের করবো। সরি, এখানে অতিরিক্ত দাগ কাটা হয়ে গেছে, নিচেরটা হবে না, জাস্ট এটা। এটা just এটা, হ্যাঁ। সেক্ষেত্রে আমি বুঝলাম গড়ের সূত্র হবে সামেশন এফ এক্স বাই এন, আর কি কি কলাম কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর যেটা মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি হবে সেটা আমরা ঠিক করে নেব। তো মধ্যমা নির্ণয় অতএব মধ্যমা n/2 তম উপাত্তের মান। মধ্যমা নির্ণয় হবে n/2 তম উপাত্তর মান। তম উপাত্ত, তম উপাত্ত। এই ক্ষেত্রে কি কি কলাম কাটা লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। এক্স, এফ আর সিএফ। সিএফ মানে ক্রমযোজিত গণসংখ্যা। এইটাকে সিএফ কিউমুলেটিভ, অর্থাৎ এফসি। সিএফ কেউ সিএফ দেয়, কেউ এফসি দেয়। এফসি অর্থাৎ বাংলায় বলে ক্রমযোজিত গণসংখ্যা, মানে ইংরেজিতে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর এক্স মানে উপাত্ত, উপাত্ত। আর এফ মানে হলো গণসংখ্যা। এগুলো তো আপনারা জানেন, গণসংখ্যা। আচ্ছা,
3 নাম্বার যে রুলসটা, এটা হলো প্রচুরক। প্রচুরক নির্ণয়, হ্যাঁ। আচ্ছা, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করব। একটা হলো আহ সর্বাধিক গণসংখ্যাটা হবে পথের প্রচুরক সমান সর্বাধিক গণসংখ্যার শ্রেণী। গণসংখ্যার শ্রেণীটাই হবে, শ্রেণীটা হলো প্রচুরক হবে। আর এখন আপনাকে একটু বোঝাই। মনে করেন এমন শ্রেণী আছে, ভালো করে বোঝেন, এক্স আর এফ, তাই না? তো এক্স আছে 10 থেকে 20, 30, 40, ধরুন সাপোজ 50। এখানে আছে 5, 7, 10, আহ 7, 6। তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে গণসংখ্যা বেশি কার, একটু আনমিট করো তো। জান্নাতুল ফেরদৌস, মানে আমরা যেটা বলতে চাচ্ছি, জান্নাতুল ফেরদৌস। মনে জি করেন স্যার। এই অঙ্ক থেকে আমরা প্রশ্ন নির্ণয় জি করবো, সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা এখন? তো স্যার, 7 তো দুইবার আছে, একটা না, 20-এর আর একটা হচ্ছে আমি ওটা 40-এর কথা ঘরে। বলবো। সর্বাধিক না, সরি, সর্বোচ্চ বড় বড় গণসংখ্যা, এখানে আমার লেখাটা ভুলে গেছে। এটা আমরা লিখবো সবচেয়ে বড় গণসংখ্যা। সব সবচেয়ে বড় বড় গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা কত এর মধ্যে? জি স্যার, 40। না, বড় গণসংখ্যা, বড় গণসংখ্যা। জনসংখ্যা তো 7। না না, এখানে আমি না, বলতে চাচ্ছি 10 স্যার, 10। বড় গণসংখ্যা কত। 10 ও তাহলে এস 10। শ্রেণীটা হলো প্রশ্ন, এস শ্রেণীটা হলো প্রশ্ন, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সুমাইয়া বুঝতে পেরেছো কি, সুমাইয়া? জি স্যার। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা 10, ও শ্রেণী হবে তোমার প্রচুরক শ্রেণী। এখন আমার একটা প্রশ্ন আছে, এই যে মনে করেন 10 এখানেও আছে এখানেও আছে, সেই ক্ষেত্রে গণসংখ্যা প্রচুরক কি দুটো হবে? না সময়, স্যার, তখন সূত্র ফেলতে হতো হতো হতো। তখনই সূত্র হবে আরেকটা সূত্র বিকল্প, সেটা হলো প্রচুরক সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। ক্লিয়ার হয়েছেন কি আপনারা? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমরা এটা করে জি করে স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ। আমরা এই নিয়মে একটা অঙ্ক করব। দিছেন, স্ক্রিনশট দিছেন? জি স্যার। আচ্ছা, আমরা বোর্ডটা মুছে নিয়ে আমরা নতুন করে শুরু করব। 1 মিনিট সবাই বসবেন। মানে গরমের সময় তো বোর্ডটা লিখতে লিখতে শুকিয়ে যাচ্ছে, যার কারণে, আর ফ্যান চলছে তো, যার কারণে মনে ভালো উঠতেছে না, ক্লিন ভালো হচ্ছে না, তার কারণে পানি প্লাস মানে ক্লিনার ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, আমরা একটা অঙ্ক ডিসাইড করি, তারপরে কি আমরা সবকিছু করবো, হ্যাঁ? যেমন আমি একটা অঙ্ক লিখছি এখানে আপনাদের জন্য। কনসার্ট জোন সমাজ বিজ্ঞানের ছাত্রের নম্বর দেওয়া হলো, নম্বর দেওয়া হলো। লেখা আছে গড় নির্ণয় করো। গড় নির্ণয়, জাস্ট এইটুকু লেখা আছে, শুধুমাত্র গড়, গড় নির্ণয় করো। আচ্ছা, লেখাটা একটু মানে ক্যামেরাটা একটু বেঁকে গেছে, যার কারণে লেখাটা একটু উপরে উঠে গেছে। আচ্ছা, সমস্যা নেই, লেখা কি বোঝা যাচ্ছে, একটু দেখেন তো।
জান্নাতুল ফেরদৌস লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার, লেখা বুঝতে যাচ্ছে। আচ্ছা, এখানে যে নাম্বারের উপাত্তটা আছে সেটা আমরা দিয়ে দেবো, জাস্ট এখানে কিন্তু এসে সারণীটাই নিয়ে আমি দেয়া আছে এখানে নম্বর, এখানে লেখা আছে নম্বর, এখানে লেখা আছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, এখানে লেখা আছে 30, 10, 40 আছে 12, 50 আছে 15, 60 আছে 8, আর 70 আছে 5, 5 জন। এইটাকে আমরা গড় করতে হলে আমি তো বলেই দিছিলাম না গড়ের সূত্র কি হবে, আর গড়ের ক্ষেত্রে কলাম কয়টা কাটবো আমরা, এমন ধরনের গড়ের ক্ষেত্রে কলাম কয়টা কাটবো? গড়ের জন্য 3টা হবে স্যার। 3টে কলাম। আচ্ছা, গড় আবার দুটো নিয়মে করা যায়, একটা হলো শর্টকাট মেথড, একটা হলো ডাইরেক্ট মেথড। তো যেহেতু প্রশ্নে উল্লেখ থাকে না যদি কোন মেথডে করবেন, মানে বাংলায় যদি আমরা বলি একটা হলো সংখ্যা সরাসরি পদ্ধতি, একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তো এমন ধরনের অঙ্কে কোনো উল্লেখ থাকে না, আপনার যেটা ওই যে মানে বিন্যস্ত শ্রেণীর শ্রেণীকৃত থেকে ওইটা আমরা দুটো নিয়মে গড়ের অঙ্কটা শিখবো, ঠিক আছে? যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান এখানেও করতে পারবেন, সেটা আমি দেখাই দেবো, সমস্যা না। তাহলে আমরা সমাধানে যাই, সমাধান। আচ্ছা, আমরা এখানে এগুলো গুনে নেব, কয়টা কলাম রো কাটবো, 1 2 3 4 5টা অঙ্কের জন্য আছে, দুটো বাড়তি কাটবো, 7টা ঘর কাটবো। আমি গুনে নেবো 1 2 3 4 5টা, দুটো বাড়তি, এইটা সহ একটা বাড়তি, আর এইটা বাদ দিলে দুটো বাড়তি। 1 2 3 4 5 6 7। আচ্ছা, কি কি কলাম কাটবো? নম্বর, এবার লিখবো নম্বর থাকা যাই থাক ওর পাশে ব্র্যাকেটে এক্স দেব। আচ্ছা, কি লেখা আছে? ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা মানে এটা লিখবো ফ্রিকোয়েন্সি এফ। এইটা কি করব আমরা? এফ গুণ এক্স, এফ এক্স, এফ এক্স, এফ গুণ এক্স, হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিন করে একটু লিখি, এটা তো লেখা বোঝা যাচ্ছে না ভালো। এফ এক্স, হ্যাঁ। আমার যেটা দিয়ে আছে নাম্বার সেটা দিয়ে দেবো, 30, 40, 50, 60, 70। গণসংখ্যা যেটা আছে 10, 12, 15, 8, 5। এটা এন ইকুয়াল করে দেবো, অর্থাৎ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এন মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা কত হচ্ছে যোগ করে আমার এখানে বলা আছে কিন্তু 50 জন, তারপর দেখবো আমি ঠিক 50টা আছে কিনা। 10 যোগ 12 যোগ 15 যোগ 8 যোগ 5, 50 জন, হ্যাঁ। তাহলে এন ইকুয়াল 50। এবার এফ এক্স আমরা কিভাবে বের করতে পারি, একটু কেউ বলতে পারবেন? রুবেয়া বলো তো, এফ এক্স এর মান আমরা কিভাবে বের করবো? স্যার নম্বর আর হচ্ছে ছাত্রের সংখ্যাটা মানে গুণ দিলে হচ্ছে এফএক্স বের হয়ে আসবে। গুড, অর্থাৎ এফ গুণ এক্স, তাহলে এফ এক্স। তাহলে 3 10 কে 300, 4 × 48, 480, 5 × 15 = 75, 750। তো ভুল গেলে বলবেন, হ্যাঁ। 6 × 8 = 48, 480। আচ্ছা, 5 × 7 = 35, 350। এখানে এখানে করব সামেশন এফ এক্স, অর্থাৎ এটা আমরা যোগ করবো, সামেশন মানে যোগ, এগুলো আচ্ছা গুণ করাগুলো ঠিক আছে, একটু চেক দিবেন, হ্যাঁ সময় চেক দিবা, হ্যাঁ। 300 যোগ 480 যোগ 750 যোগ 480 যোগ 350, যোগ করে হয়েছে আমার 2360, 2360, বুঝে গেল? এরপরে আমরা লিখবো, এর নিচেই লিখবেন, যাতে আমার পাশে জায়গা আছে আমি পাশে লিখছি, আমরা জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন সামেশন এফ এক্স বাই এন। আর এই পাশে এভাবে দাগ দিয়ে লিখবেন এখানে, মানে ফুল মার্কস পেতে হলে এভাবে লিখবেন, সামেশন এফ এক্স কত হয়েছে সেটা লিখবেন 2360,
60 আর এন কত হয়েছে, মান হচ্ছে 50। জাস্ট এই মানটা আমরা পাঠাবো 2360 বাই 50। এটা ভাগ করলে বেরিয়ে যাচ্ছে, ভাগ 50। উত্তর হচ্ছে 47.2। 47.2। কি কারো কোনো বোঝার অসুবিধা আছে কি আপনাদের? কারো কোনো না বোঝার স্যার, এটা কি ডিরেক্ট না করলেন নাকি শর্টকাট করলেন? এটা হলো ডিরেক্ট। ডিরেক্ট। হ্যাঁ, আমার মনে হয় ডিরেক্টই সহজ, মানে শর্টকাটে একটু আবার ঝামেলা আছে। এখানে তো কোনো নিয়ম উল্লেখ থাকবে না যে শর্টকাটে করতে হবে না ডিরেক্ট করতে হবে, ঠিক মানে সরাসরি পদ্ধতি করতে হবে না স্যার সংক্ষিপ্ত। একটা হচ্ছে, স্যার সংক্ষিপ্ততে একটা দেখাই দিয়েন যেন আসলে পারি। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, আপনারা যখন বলছেন আমরা দেখাবো। তবে মনে রাখবেন শর্টকাটই সবচেয়ে ইজি, ডিরেক্টলি করা যায়। আচ্ছা আচ্ছা, এটাকে স্ক্রিনশট দেন। এইটাই মনে রাখবেন, আপনি যে নিয়মই করেন না কেন, এটা হলো ডাইরেক্ট মেথড, মানে সরাসরি পদ্ধতি। মেথড, ডাইরেক্ট মেথড, মনে থাকবে। স্যার শর্টকাট করলে কি ফুল মার্কস দিবে? নিয়ম মনে রাখবেন, গড়ের যে নিয়মেই করলে হবে, শর্টকাট করলেও হবে, ডাইরেক্ট করলেও হবে, আপনার উত্তরে একই আসবে। তবে শর্টকাট কখন করা হয়, ডাইরেক্ট কখন করা হয়, এটা বুঝবেন। একটু বোঝাইবো নাকি কোন ক্ষেত্রে শর্টকাট করলে ভালো হয়? জি, একটু বুঝাই বলে ভালো হয়। আচ্ছা, এই মান যখন বড় হয়, এই মান যখন বড় হয়, যে গুণফল যখন মান বড় হবে, গুণফলটা কি বড় হবে না? হ্যাঁ, অবশ্যই। এই গুণফল যখন বড় হয় সেই ক্ষেত্রে আমরা শর্টকাট করে থাকি। আর না হলে আমার মতে ডিরেক্টলি করাটাই, মানে ডাইরেক্ট করাটাই সবচেয়ে বেটার। তারপর আপনারা যেহেতু বলছেন, আমরা শর্টকাট করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা স্ক্রিনশট দেন, আমরা মুছে দিয়ে আমরা শর্টকাট করাবো। এই অঙ্কটাই করাবো। মনে রাখবেন, যে নিয়মই করেন না কেন, গড়ের শর্টকাট করেন না ডাইরেক্ট করেন, উত্তর কিন্তু একই হবে, কোনো রকম 19-20 হবে না। মুছে দেবো এটা কি? জি দেন। আচ্ছা, আচ্ছা। এখানে এইটা আমার মুছে ফেলতে হচ্ছে, কারণ এর সাথে অ্যাড করবো আবার কিছু। সেই ক্ষেত্রে বের করবো আমরা, আপনাদের বইতে সাধারণত ডি দেয়। ডি, ডি ইকুয়াল এক্স মাইনাস এ। আচ্ছা, এফ ডি, দুটো কলাম বাড়বে, মনে থাকবে। ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই এফ ডি, মনে থাকবে। আচ্ছা, আপনাদের সাধারণত এফ ডি দিয়ে করায় স্যাররা। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নিচ্ছি আপনাদের, যেহেতু অনার্স এর বিষয় আলাদা আর হচ্ছে 9-10 এর বিষয় আলাদা, সুতরাং সবচেয়ে ভালো হয় শর্টকাট। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আপনি ডি দিয়েও করতে পারেন, আবার সি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, ডি দেয় সাধারণত, ডি দিয়া। আচ্ছা, আমি বলি, এই ডিটা হলো বাংলায় কি বলে, ধাপ বিচ্যুতি, বা কি বলে জানেন? ডিটা হলো কি, ধাপ বিচ্যুতি, মনে থাকবে। এই ধাপ বিচ্যুতি আমরা কিভাবে ধরবো খেয়াল করেন। ধাপ বিচ্যুতি আমরা কিভাবে ধরবো, এখানে দেখেন এক্স লেখা আছে, এক্স লেখা আছে, এখানে এক্স, এটা হলো এক্স, আর এটা হলো কল্পিত, কল্পিত গড় বা কল্পিত সংখ্যা, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমি যে কোনো একটা ঘরে এ ধরতে পারি। এখানে যদি আমি যে কোনো একটা ঘরে এ ধরতে পারি, যদি আমি এই ঘরে এ ধরি, শুধুমাত্র এর মান 50 আর বাকি সব এক্স এর মান, তাহলে এই ঘরে মান কত বেরোবে বলেন তো? এই 30 থেকে 50 বাদ দিলে -20। বোঝা গেল আমার কথা কি বলছি? বুঝতে পেরেছেন? না স্যার, বুঝি নাই। আচ্ছা, বুঝেন না। আচ্ছা, এখানে বাই আরেকটা জিনিস করবেন, বাই, বাই আমরা দিতে পারি, সি দিতে পারি, ব্যবধান। তো এটা না দিলেও সমস্যা না, আপনারা দেখেন একই থেকে যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় যে এমন ধরনের অঙ্কগুলো শর্টকাট না করাই ভালো, ঠিক আছে। কারণ এখানে বাই সি তে এটা আরো জটিল হয়ে যাবে তো আপনাদের, মানে আপনাদের জন্য জটিল হবে। আমরা শর্টকাট শিখবো, তবে সেটা হলো শ্রেণীকৃত থেকে, শ্রেণীকৃত থেকে শর্টকাট গুলো আপনারা শিখতে পারেন। কিন্তু এমন ধরনের অঙ্কতে শর্টকাট আর হচ্ছে ডাইরেক্ট মেথডের মধ্যে মানে আরো মনে হয় যে
শর্টকাটে করলে আরো ঝামেলাটা বাড়বে, আর ডাইরেক্টে সহজ হবে। জি স্যার, এখানে অনেক কঠিনও মনে হচ্ছে। মানে কঠিন মনে হইতেছে না, মানে আছে এইটা শর্টকাটে করলে সহজ বেশি, আর ডাইরেক্টে করলে একটু কঠিন হবে আপনাদের। ডাইরেক্ট আমরা সরি, শর্টকাটে কঠিন বেশি, আর ডাইরেক্ট একটু সহজ, যেটা আমরা করলাম ওইটাই বেটার ছিল। আপনার শর্টকাট আমি শেখাবো জি স্যার, এটাই কথা হবে। শ্রেণীকৃত থেকে, এখান থেকে করার দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা বলেন কি বলতে চান, কে কি বলতে চান বলেন। তাহলে স্যার ডিরেক্টই করি। হ্যাঁ, এই অঙ্কতে উল্লেখ থাকবে না তো প্রশ্নই বাবা, এখানে উল্লেখ থাকবে না কোনো যে আপনি এখানে ডাইরেক্ট করবেন না শর্টকাট করবেন। এটা আপনার চাইলে আমি করে দিচ্ছি, কোনো সমস্যা না। তা আমি বলতে চাচ্ছি যে এই অঙ্কের জন্য শর্টকাট করা লাগবে না, আমরা শর্টকাট শিখবো, তবে সেটা শ্রেণীকৃত অঙ্ক থেকে। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, সময় নষ্ট না করে আমরা একটু যেহেতু অসুস্থ, এবার আমরা করব এখানে যদি থাকে মধ্যমা, মধ্যমা 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 নির্ণয়। আচ্ছা, মধ্যমার ক্ষেত্রে সময় বলো তো কয়টা কলাম কাটতে হবে? দেখাইছিলাম কয়টা? লিখবেন ক্রম যোজিত স্যার তিনটে। গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা মনে থাকবে। এটা এই ঘরটা আমি মুছে দিচ্ছি, এটা বড় বড় করে দিচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ। আচ্ছা, ইংরেজিতে বলে এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মনে থাকবে। আচ্ছা, ক্রমিত গণসংখ্যা করার নিয়ম হলো প্রথম যেটা থাকবে সেটা কিন্তু বসাই দিবেন, এর সাথে নিচেরটা যোগ করবেন, ওর সাথে নিচের গণসংখ্যা যোগ করবেন, তাহলে 10 আর 12 22, 22 আর 15 37, 37 আর 8 45, 45 আর 5 50। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন আছে একটু বুঝতে? না স্যার। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বুঝেছেন? জি স্যার। আচ্ছা, রুবাইয়া, রাকিবুল, সুমাইয়া জি কোনো স্যার। কোশ্চেন আছে? সুমাইয়া? স্যার আরেকবার বুঝান, আমি মনোযোগ দিই নাই। আচ্ছা, প্রথম যে গণসংখ্যাটা থাকবে সেটা এখানে বসাবেন, বসানোর পর ওর সাথে নিচেটা যোগ করবেন, তাহলে 12, 10 আর 12 যোগ করলে 22, 22 আর 15 যোগ করলে 37, 37 আর 8 যোগ করলে জি 45, স্যার, বুঝতে 45 আর পারছি, আর 5 লাগবে না। 50। আচ্ছা, এখন আমরা জানি, আমরা জানি মধ্যমা সমান সূত্র হলো n/2 তম উপাত্ত। এখানে একটা কাজ করবেন, n/2 তম উপাত্ত বলতে আমরা কি বোঝাতে চাইছি? n/2 তম উপাত্ত বলতে আমরা কি বোঝাতে চাইছি? n এর মান কত এখানে দেখেন তো, n এর মান কত? 50। তাহলে 50/2 তম উপাত্ত, তাহলে কথা হচ্ছে 25 তম উপাত্ত। এবার আমরা দেখবো 25 তম উপাত্ত কত। 25 তম উপাত্ত কত, সেটা 25 তম উপাত্ত কত? আচ্ছা, এইটা দেখতে হবে কোথা থেকে, নম্বর থেকে না ছাত্র সংখ্যাতে না ক্রমিত গণসংখ্যা, কারো কি আইডিয়া আছে? স্যার ক্রমযোজিত গণসংখ্যা থেকে দেখতে হবে। আচ্ছা, তাহলে আপনি বলেন তো ক্রমিত গণসংখ্যার কোনটা নেব, 25 তম উপাত্ত কোনটা নেব? আপনি ক্লিয়ার সঙ্গে করে স্যার বলেন। হচ্ছে মানে 25 থেকে 25 তো আর নাই, তাহলে হবে হচ্ছে 22-এর যে বড় যেটা সেটা হবে 37-এ। হ্যাঁ, গুড, আমি একটু সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন আমার মান বের করেছে 25, না? মান বেরিয়েছে কত এখানে? 25, তাই তো? আচ্ছা, একজন আনমিউট করে একজনের সাথে বোঝায়, জান্নাতুল আনমিউট করেছে, জান্নাতুল অ্যাক্টিভ বেশি। আচ্ছা, মেহেদী হাসানের সময় সুযোগ দেবে পরে। জান্নাতুল, আনমিউট করবে। জি স্যার। আর এখানে মান বেরিয়েছে আমার কত? 25। স্যার 25। আচ্ছা, এখানে মনে রাখবেন কোন সময় 25-এর ছোট দেখবেন না, 25 এবং 25 এবং 25-এর ছোট,
বেশি আর কি, বড়। 25-এর সমান এবং 25-এর ছোট নেওয়া যাবে না, এখানে যে মানটা বেরোবে তার ছোট এবং সমমান নেওয়া যাবে না। তার প্রথম বড় মানটা এখানে, এখানে এর বড় মান কিন্তু দেখেন 25-এর বড় মান কিন্তু সব আছে এখানে, 37 আছে, 45 আছে, 50 আছে, শুধুমাত্র প্রথম বড় মানটা, প্রথম বড় মানটা কত? 25-এর 37। 37। এই সোজাসুজি এই যদি পারেন যে এই শ্রেণীটা এভাবে মার্ক করবেন, হ্যাঁ, পরীক্ষার খাতায় এভাবে মার্ক করবেন, ঠিক আছে? তাহলে এই শ্রেণী হলো জি কত? স্যার। 37। তাহলে 25তম উপাত্তটি এবার লিখবেন 25তম উপাত্তটি আছে ক্রমিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যা কত? 37 এ, 37 এ, যার শ্রেণী, এবার লিখবেন যার শ্রেণী কত? 50। যার শ্রেণী কত? 50। যার শ্রেণী কত? 50। সুতরাং সুতরাং মধ্যমা সমান কত? 50। মধ্যমা সমান 50। বুঝতে পেরেছেন? স্যার যদি 25-এর সমান হয় তাহলে কি ওটা হবে নাকি 25-এর বড় নিতে হবে? 25-এর সমান আর ছোট নিয়ে যাবে, প্রথম বড় মানটা নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আমি কি লিখলাম? 25তম উপাত্তটি আছে ক্রমযোজিত গণসংখ্যা 37-এ, যার অবস্থান যার শ্রেণী 50, অর্থাৎ সুতরাং মধ্যমা সমান সমান 50। ক্লিয়ার? সুমাইয়া ক্লিয়ার হয়েছেন? জি স্যার। সুমাইয়া ক্লিয়ার হয়েছেন? সুমাইয়া, জি স্যার। রুবাইয়া, রুবাইয়া, জি স্যার। রাকিবুল হোসেন? জি স্যার। আচ্ছা, মেহেদী হাসান কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা করবো প্রচুরক, না আমরা করবো প্রচুরক। এটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। স্যার স্ক্রিনশট নিব না? ঠিক, বললেন না তো কিছু, আমার তো স্মরণ নেই। সময় স্ক্রিনশট নিছেন? না স্যার। আপনি করেছেন? আপনি করেছেন খাতায়? সুমাইয়া? স্যার স্যার এমনি আমি পারবো একটু যে খাতায় লেখাটা আর করছি। কি মানে জি জি জি। স্যার জি খাতায় স্যার আছে, আপনি পারবো। আচ্ছা, তাহলে একটু গ্রুপে একটু স্ক্রিন এটা দিবেন, ছবিটা দিলে দিয়ে দিবেন একটু, হ্যাঁ। অনেকে লিখতে পারেনি তো, আমার সে স্মরণে নাই কথা বলতে বলতে, টাইম আপ হয়ে যাচ্ছে, এখন একটা টপিক বাকি আছে। এবার আমরা করব প্রচুরক। প্রচুরক, আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কত? মেহেদী বলো, এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কত? স্যার 15। আচ্ছা, এখানে লিখবো সমাধান। এখানে সর্বাধিক সর্বাধিক গণসংখ্যা 15, যার শ্রেণী কত? 50। অতএব প্রচুরক সমান 50। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আপনার কাছে আরেকটা কোশ্চেন আছে আমার, এটা স্ক্রিনশট দেন তারপর বলছি। দিছেন? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন 15 নম্বরের গান এখানেও আছে, সেই ক্ষেত্রে আপনি কোন সূত্রে অ্যাপ্লাই করবেন? স্যার কার্ল পিয়ারসনের। কার্ল পিয়ারসনের সূত্র অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে কার্ল পিয়ারসনের সূত্র কি?
ওই যে 3 ইন্টু মধ্যমা হ্যাঁ মাইনাস 2 ইন্টু গড়। হ্যাঁ, অতএব প্রচুরক সমান 3 গুণ মধ্যমা মধ্যমা প্লাস 2 গুণ গড়। আচ্ছা, গড়। প্রশ্নই পড়েছে শুধুমাত্র প্রচুরক করতে, কিন্তু এই প্রচুরকটা করতে গেলে তো মধ্যমা গড় দুইটা বের করা লাগবে, লাগবে কি না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি তিনটে, এই একটা অঙ্কের জন্য তিনবার ছক কাটবো না একসাথে করবো সব? সে একবারই করার নিয়ম থাকলে একবারই করতে হবে। হ্যাঁ অবশ্যই একসাথে করবো। সেই ক্ষেত্রে আমরা ছক কাটবো এইভাবে, আমি জাস্ট হেডিংটা করে দিচ্ছি আপনাদের। প্রথম কাটবেন নম্বর, আগে দেখে নেবেন অঙ্কটা কেমন আছে, সহজে হবে কিনা এই সূত্রটা দেয়া লাগবে। নম্বরের ব্র্যাকেট দেবেন এক্স, তারপর লিখবেন ছাত্র সংখ্যা এফ, তারপর বের করবেন এফ এক্স, তারপর বের করবেন এফ সি। ক্লিয়ার? এইগুলো তো লাগছে নাকি? গড় মধ্যমা প্রচুরক করতে তো এইগুলোই লাগছে নাকি? হ্যাঁ, এবার সূত্র দিয়ে পর্যায়ক্রমে আপনি মানগুলো বের করবেন, কিন্তু সব সারণী একটাই হবে, কারণ একটা অঙ্কের জন্য তো তিনবার সারণী কাটা সম্ভব না। সম্ভব? হুম, না। এক সারণীতে সবকিছু করতে হবে। আমার কথা কি বোঝা গেল? তাহলে সময়ও বাঁচবে, আমাদের কষ্টও কম হবে। সময় কি বুঝতে পেরেছো কি বলতে মানে চাচ্ছি? স্যার যদি মানে স্যার যদি প্রচুরক চায় নাকি? হ্যাঁ, এখন এই অঙ্কের জন্য প্রশ্ন করতে হলে তোমাকে মানে গড় আর মধ্যমা তো বের করাই লাগবে। যে গড় হ্যাঁ আর হ্যাঁ, মধ্যমার জন্য আমরা একসাথে সব বের করবো, ঠিক আছে? আলাদা করে আলাদা জি বারবার বুঝছি। ছক কাটবো না। হ্যাঁ, পারছি পারছি। বুঝতে পেরেছেন? এখন এই ধরো মধ্যমা নেই, শুধু বললো গড় আর মানে মধ্যমা করতে, সেই ক্ষেত্রে আমরা একসাথে ছক কাটবো। আর যদি একটা টাকার বলে তাহলে সিম্পল আলাদা আলাদা কাটবেন। আর যদি একসাথে থাকে সবকিছু তাহলে একসাথে সব কাটবেন। কি কি লাগবে, গড়ের জন্য কি কি লাগবে, মধ্যমার জন্য কি কি লাগবে, প্রচুরকের জন্য কি কি লাগবে, সেগুলো হিসেব করে একবারে কাটবেন। আমার কথা কি বুঝে গেল? যে মানে স্যার গড় মধ্যমা প্রচুরক যদি একসাথে চায় তাহলে এক ছকের মধ্যে সবগুলো করবো। হ্যাঁ, এক ছকের ভিতরে আমাদেরকে প্ল্যানিং করে পরপর কাটতে হবে, তাহলে আমাদের বুঝতে কষ্ট পারছি। কমবে, সময়ও বাঁচবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, রাকিবুল, জি স্যার। সুমাইয়া, জি স্যার। রুব, আচ্ছা রুবাইয়া। জি স্যার। আচ্ছা, আপনাদের পরবর্তী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 10 নম্বরের প্রশ্ন তো এগুলো কিন্তু সব 5 নম্বরের প্রশ্ন। ভালো করে বুঝবেন। এখানে অঙ্ক কঠিন হয় কখন জানেন? যখন শুধু প্রচুরক বলে আর এমন গণসংখ্যা মানে এমন ফিচার দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু 10 মার্কের দিতে পারে। আর যদি শুধু মধ্যমা বলে, শুধু আচ্ছা গড় বলে, সেক্ষেত্রে কিন্তু 5 মার্কের। আর এমন অঙ্ক প্ল্যানিং করে কিন্তু বলা নেই কিনা মধ্যমা মানে গড় মধ্যে প্রচুরক করতে, কিন্তু শুধু লেখা আছে প্রচুরক, কিন্তু আপনার কিন্তু সবকটাই করা লাগছে, গড় করা লাগছে, মধ্যমা করা লাগছে, প্রচুরক করা লাগছে। সেই ক্ষেত্রে 10 মার্কের প্রশ্ন থাকে। আর নেক্সট দিনে যে প্রশ্নটা করবো এখান থেকে সলিড 10 মার্কের প্রশ্ন, একদম 100-এ 100 পড়ে, মানে কোন পরীক্ষায় এই টপিকসটা মিস যায় না। যে যে বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত থেকে থাকবেই, কোনো মিস নেই। তাহলে আগামী ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? জি। তাহলে সবাই একটু সময় টাইমলি একটু আসার চেষ্টা করবে না, যেহেতু প্রচন্ড গরম জানেন তো। এমনি আমার প্রায় সেই দুপুর 3টা থেকে না 2:30 থেকে ইশারা দান পর্যন্ত সিরিয়াল থাকে, পর 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 প্রত্যেক ব্যাচ অফলাইনে পড়ানো থাকে। এমনি কষ্ট হয়ে যাচ্ছে, সমস্যাও, মানে শরীর শারীরিক দিকে দুর্বল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রায় আপনার 300-350 ছেলে পেলে পড়ানো, মানে পড়ানো লাগে প্রায়, মানে সপ্তাহে। আচ্ছা, কারো কিছু জানার আছে আপনাদের? জানার থাকলে আহ, আমরা জানা না থাকলে আমরা শেষ করবো ক্লাসটা, অনেক ক্লান্ত। স্যার রেকর্ডটা দেওয়া গেল। আচ্ছা, রেকর্ড ক্লাস যেহেতু কাল শুক্রবার, আপনার রেকর্ড ক্লাস দুইটা পেয়ে যাবেন, আগে একটা বাকি আছে আর এইটা, তাই তো? জি। আচ্ছা, দুইটা ক্লাস আগামী দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকে আর রাত জাগবো না, গলার অবস্থাও খারাপ, আমি এখন কি রেস্টে চলে যাবো এখন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা বিষয়,